ঘরের আসবাবপত্র এখনো ঠিক জায়গায় বসানো হয়নি, তাই নিচে বসেই খাচ্ছি। রান্না করেছি পাবদা মাছের সবুজ ঝাল, পটল আর উচ্ছে ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ চারিদিকে পর্যন্ত দৃশ্য দেখুন। কত সুন্দর। এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে একটু তাকাতেই দেখি কি মনোরম দৃশ্য, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। নতুন জায়গা, নতুন পরিবেশ, বৃষ্টিতে সব ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। বারান্দাত রাখছি, এগুলি সব সুন্দর করে সাজাইতে হইব। ওদিকে এগুলি তোমার ব্যাগের ভিতরে থাক, তোমার ব্যাগের তো থাক নির্দিষ্ট একটা জায়গায়। হ্যাঁ, কোনটা রেখে কোন কাজ করব সেটাই ভেবে পাচ্ছি না। রান্নাঘর পরিষ্কার করব না এদিকে পরিষ্কার করব, তাই কোনো রকম রান্নাঘরটা একটু পরিষ্কার করে রান্না করার যোগ্য করে নিয়েছি। চুলার যে পয়েন্টে গ্যাস সিলিন্ডারের লাইন লাগায় ওই পয়েন্টটা ভেঙে গেছে, এই জন্য ওটা ঠিক করা পর্যন্ত ইন্ডাকশন ওভেনেই রান্না করতে হবে। সব কিছু গুছাইতে মেলা সময় লাগবো। কত শক্ত টেবিল, শক্ত টেবিল হালাই দিন। আরে বাবু, সংসারে যে কত কিছু লাগে তুই কেমনে জানবি? শুধু ওইটা হালাই দেন, ওইটা হালাই দেন। নেপালে এখন টেবিল রায় দিছে, সেটা আরো শক্ত আছিল। কিলে রাখিস এত লাগবো। হাতে আনতে পারেন না, আমি আনছি। আলমারির কালারটা কি সুন্দর, কেন দারুন কালার করছে। ধুলাবালি পড়লেও দেখা যাবে কম। হ্যাঁ, ধুলাবালি পড়লেও দেখা যাবে কম। এত কিছু সাইকেলটা ঠিক আছে। আলমারির ভিতরে আজকে কাপড় চোপড় সব ঢুকাম। কত হেভি আলমারি, আলমারি অন আছে। যে হেভি, আর পার্থক্য এটা এটা বিক্রি করে দেন, আর একটা নতুন বানাবো। বা দাদা, খাঁটি জিনিস চিনস না। এই স্টিল ফাইভ কই? খাঁটি জিনিস চিনস না, ভালো জিনিস চিনস না, শুধু এটা হালাই দিন, ওইটা হালাই দিন করিস। ওই যে তুমি যেটার কথা কইছো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একবার তালা নষ্ট হয়ে গেছে, আর খুলছি দেন আর লাগাইলো।
ভালো হইতো না হিডি হাড়ি একটু ঝালাই দিত দলি মারি দিছি একটু হিডি হাড়ি ঝালাই দিত রঙানের কানে ইয়ে করে কিছুই নয় না, এটা আগে এরকম আছে। সব সব সৃষ্টিকর্তার দয়া সৃষ্টিকর্তা খুব দয়া করে তাইলে আমরা ঘরে ঢুকবার সাথে সাথে বৃষ্টি আইলো এটা আশ্চর্য লাগলো কি যে বৃষ্টি বৃষ্টি কারে কয় রান্না করে রাখি এটা ধুই বারান্দার হাঁটিটা আরো হেদিকে নিতে হইব তো ওই হাঁটা মুটার জায়গাটা ক্লিয়ার না, ইয়ে সরালে মেশিন সরাইলো ঠিক হইব বলো না। প্যাকেট এখন ভিজে ভিজে লাগে কা বৃষ্টির জল লাগছে মনে হয় আলমারির উপর তো আলমারির উপর বুঝতে হবে একটু মুছিতে হবে ম্যাকলাইনিং কিনলাম ওই যে এর কেন আছে জানালা বন্ধ না করলে ঝাড়ু দেওয়া যেত না এত বাতাস সব কিছু গুছাই গাছাই 2 দিন লাগক 3 দিন লাগক তারপরে যা ঘর মুছবো কেন এর আগে ঘর মুছিলাম নেই রাত্রে ভাত খেয়েছি নি খাইছে না লোটটা শুটকি রান্না করছি শুটকি দিয়ে ভাত খাইব শুটকির তরকারি দিয়ে দুপুরে অবশ্য মাছের তরকারি আসিল না মাছ রান্না করছি যা এক তরকারি তো বেশি বেশি করে খাওয়া হয়ে গেছে পরে রাত্রে কয় মা শুটকি রান্না করো কি শুটকি লোটটা শুটকি ঝাল রান্না করছি তারপর ভাত খাইছি
যা লাগাইছে ভালাই লাগাইছে জিনিস। বিছানা উল্টি রয়েছে, এটা পরে ঠিক করুন। ঘুম থেকে উঠেই ঘর গোছানোর কাজ করছিলাম। এরপরে রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়েছি, ভাতের মাড় গেলে নিয়েছি। এই সুযোগে আমি সবজি কেটে নিয়েছি, মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল ভাজা করছি, উচ্ছে ভাজা করব আর পাবদা মাছের সবুজ ঝাল রান্না করব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পটল উচ্ছে ভাজা হয়ে গেলে পাবদা মাছগুলো হলুদ, লবণ আর একটু সরিষার তেল মেখে ভেজে নিয়েছি লাল লাল করে। এদিকে পাবদা মাছের ঝাল রান্নার জন্য 4-5টা কাঁচামরিচ, বড় সাইজের 2টা পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মাছ ভাজা কড়াইয়ের এক সাইডে রেখে মশলাটাকে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম এবং মাখো মাখো করে তরকারিটা নামাবো। দেখতে যে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন রং দিয়েছি সবুজ। আসলে কাঁচামরিচগুলোর রঙই খুবই সুন্দর। আজ তরকারিতে শুকনো মরিচের গুঁড়ো দিলাম না, তাই তরকারির রংটা কত সুন্দর হয়েছে, একেবারে সবুজ। এই জন্যই বলছি সবুজ ঝাল। পটল ভাজা, উচ্ছে ভাজা আর হলো পাবদা মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করেছি, এই কারণে একেবারে সবুজ দেখা যাচ্ছে। মরিচগুলো কিন্তু খুব সুন্দর সবুজ কচকচি। ইন্ডাকশানে সব রান্না করেছি। ভাত রান্না করেছি বড় কড়াইটাতে, রান্না করে পাতিলে ঢেলে পরে মাছ ঝরিয়ে নিয়েছি। আর 2 তরকারি রান্না হয়ে গেল। পাথর খাওয়া হয়ে গেলে এরপরে আমার আবার ঘরের কাজ শুরু হবে। ঘরে সব সামলে নিতে হবে, সব ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে আছে। রান্নাঘরটা কোনো রকম একটু সামলাইছি। মশলাপাতির পট ঘর সব। রান্নাঘরটা সুন্দর আছে, গুছাই নিলে দারুণ লাগবে দেখতে। সব কিছু গুছিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। এদিকে ফ্রিজটা রাখছি, র্যাক। এটা কি রান্নাঘরে রাখবো না এখানে রাখবো? এখানে রাখলে দেখতে ভালো লাগবে না। পার্থ বলছে এদিকে সোফা রাখার জন্য, টিভি আর সোফা এদিকে থাকবে আর ডাইনিং টেবিল ওই রুমে থাকবে। দেখা যাক, আগে একটা একটা করে সামলাই, পরে দেখাবো না। কি মেঘ আকাশে, কি অন্ধকার করছে গো। দিনের 12টা বাজে, অথচ একেবারে রাতের মতো অন্ধকার করে গেছে। পার্থ বাইরেল এইমাত্র, উনি একটু বাইরে যাচ্ছেন, এখনো মনে হয় গেট থেকে বাইরে নেই। ঠাকুর গো, তুমি দয়া করো ঠাকুর, তুমি এখানে নিরাপদে নিহোজ করিও। কি সবুজ ঘাস, সবুজের অরণ্য। ঘুম থেকে উঠে এদিকে তাকাইতে কত ভালো লাগে। সাবধানে নামিও। ঘরে লবণ নাই, আরো কি কি নাই, সাবান নাই,
তো পার্থ বলছিল একটা কাঁঠালের কথা সাতুলিয়ে খাওয়ার জন্য, তো যার এখন যদি পাই আনবো। এখন বৃষ্টিও আইছে, বৃষ্টিও আসে, এখনও বৃষ্টি পড়ে নাই, একেবারে অন্ধকার করে ফেলছে, বৃষ্টি পড়ে নাই এখনো। পার্থ তো কোনো রকমে পার হয়েছে, এর বাবা পার হইতে পারে কিনা কি জানি। শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। পার্থ নাই বাসায়, ওর বাবাও নাই, আমি একেবারে একা। চারিদিকে দৃশ্য দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। বোকামি করে ছাতা না নিয়ে বের হওয়াতে উনি বাজারে যেতে পারেন নাই। একটা দোকানে বসেছিলেন অনেকক্ষণ পর্যন্ত, ঘন্টাখানেক আগে ঘরে ফিরলেন। তাড়াতাড়ি করো, কটা বাজে দেখছনি সময়? তাহলে কি করুম, কামের তো শেষ নাই, কাজ ন করি ঘর এখন কি অবস্থা হয়ে গেছে দেখছো। আরে আস্তে দিয়ে করো। আস্তে ধীরে তো করি, তারপরে তো শেষ হবে না গো। এই রুম ওই রুম কোন রকমে ঝাড়ু দিয়েছি, জানালা খুললে এত জোরে বাতাস শুরু হয়, বাতাসে পুরো ঘরের ময়লা, এক জায়গার ময়লা সারা ঘরে হয়ে যায়। এই কারণে পাথর রুমে এটা পরিষ্কার করি, দরজা লাগাই দিচ্ছি ঝাড়ু দিই। মোছামুছি এখন করুন না, আরো 2-4 দিন যাক, ঘরটা না লোক, তারপর মোছামুছি করবো। কি যে বালি, নতুন বিল্ডিং তো, নতুন ঘর, এই কারণে ওই সিঁড়িতে অনেক বালি, হাওয়া বাতাসের সাথে শুধু বালিই আসে। এখনো ফ্যান গুলি ঠিক ফিট করা হয়নি। চতুর্দিকে কনস্ট্রাকশনের কাজ চলে, এই কারণে বালি আরো বেশি করে দিচ্ছে। আচ্ছা ইয়ার কারেন্টের লোক এটা মিস্ত্রিটা আইবো কইছে না? সন্ধ্যার দিকে আসবো। সন্ধ্যার দিকে নিয়ে আইবো। এই দিক কোনো রকম করছি, পরিষ্কার করছি, এগুলি বাইরে দেখতে লই, বাইরে দেখতে লই, আর বাইরেলারে জিজ্ঞাসাও কম জায়গার ময়লা, মানে ময়লা কিভাবে করে, ফালায় কি করে না করে সব জিজ্ঞাসা। এগুলি ধুইতে হবে, আজকে পারবো না, ধোয়ার জিনিস কিনবি। ঘরান কিরকম পরিষ্কার করছি দেখো না একটু, আমার প্রিয় মানুষদেরকে একটু দেখাও, সবাই দেখি খুব খুশি হইব। তবে রান্নাঘরে এখনো অবস্থা খারাপ, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। সব বাথরুমে নিমু, এখন এসব ধুইতে হবে। না করবো না আজকে তো মুছতাম না, যেটা না করলে নয় সেটা তো করতেই হবে। জল আর পড়ে। হ্যাঁ? ও জল পড়ে করে না, তো আইবো কইছে, কই আইলো না তো। সকালে জিজ্ঞাসা করতে আমার খেয়াল নাই। তাইলে তো অবস্থা খারাপ। তো কল ছাড়ছো নাকি? না না, তো জল কেমনে পড়ে এমনি? উনি এতক্ষণ বাসায় ছিলেন না, এই সুযোগে আমি পার্থর রুম, আমাদের রুম একেবারে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। ওয়ার্ড্রপের কিছু কাপড় এবং আলমারির কিছু কাপড়ও গুছিয়ে নিয়েছি, আর শোকেজের কাছের জিনিসগুলিও কিছুটা গুছিয়ে নিয়েছি। তারপরেই পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, পুরোটা নয়, অর্ধেক ঝাড়ু দিয়েছি এই সাইডটা। ওই সাইডের রুমটা তো এখনো গুছানো হয় নাই, তাই ওদিকে আর ঝাড়ু দিতে পারলাম না। ভাবছিলাম ঘরটা মুছবো না। বাথরুমে অনেকগুলি কাপড় চোপড় নিয়েছি, ওগুলি ধোয়ার পর চিন্তা করলাম না, ঘরের যেটুকু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওইটুকু জায়গা অন্তত মুছে নেই, তাহলে পাড়া দিতে ভালো লাগবে। আর এত সুন্দর ঘরে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে তো ভালোই লাগে না। 2 দিন হাঁটছিলাম স্যান্ডেল পায়ে দিয়ে, একেবারে ঘরটাকে খুব সুন্দর মতো মুছে আনলাম।
শুধু এক রুম বাকি আছে আর সব মুছে আনলাম। মুছতে বেশি সময় লাগে নাই। উনি শুধু বারবার বলছেন, কেন এত পরিশ্রম করছো? এখন ঘরটা মুছে নিলে একটু পরে কারেন্টের মিস্ত্রি আসলে ওই জায়গায় জায়গায় ড্রিল করবে পর্দার স্ট্যান্ড লাগানোর জন্য। তখন তো আবার পুরো ঘর বালিতে ভরে যাবে। তারপরও আমি মুছে নিয়েছি। বাপরে বাপ, ভগবান তুমি রক্ষা করিও। এখন কয়টা বাজে? পাঁচটা, ছটা বাজে, পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তো কেন? আমি একেবারে কিচ্ছু খাইনি সকালে। উনি খাইছেন, পার্থ ভাত খাইছে, তখন কয় আমারও একটু ভাত দেওয়া পাইবে, তো ভাত দিছি। আমি খাইনি, আমার তখন খাইতে ইচ্ছা করেনি। ধরো নিচে বসে খাইতে কষ্ট হইব, ওই টেবিলটা ঠিক মতো বসে নাই, এরা বসাইতে পারে নাই, আর আমরাও চেষ্টা করি না। টেবিলের উপর ওই ইয়াটা আনি রাখছে টিভি, এই কারণে আর চেষ্টাও করিনি। ভাত গ্লাসগুলো কেন সরো না? ভাত এই সকালবেলায় রান্না করছি, শক্ত তো ওইগুলি। আর এই কত কষ্ট করে ভাত রান্না করছি। রাইস কুকার থাকলে এক কথা ছিল, রাইস কুকার লই নাই, লই তো হইব একটা। সিলিন্ডার এখনো ফিট করে নাই, এই কারণে। গতকাল রাতে পাঁচটার জন্য লোটটা শুটকি রান্না করছিলাম, ওই লোটটা শুটকি। মা গো, মাথা মাছরাই নেই। স্নান করি, কাপড় চোপড় মেলে দিই, ভাত খাইতে চলে আসছি। ভাবছিলাম ঘর মুছবো না, পরে চিন্তা করলাম না, যেটুকু খালি আছে ওইটুকু একবার মুছি। পাথর রুম, আমাদের রুম আর এই রুমের অর্ধেক মুছছি, ওই রুম আর এই রুমের অর্ধেক বাকি রয়েছে। এইগুলিতে এমনি জিনিসপত্র এখনো ইয়ে রয়েছে, এলোমেলো রয়েছে। না গো, আমি হাতে নিয়ে ছাড়া পারবো না গো। ভাত রান্না করতে কষ্ট হয়েছে। স্টিলের একটা কড়াই নিছি না, ওইটাতে তো তরকারি রান্না করতে পারি না, পুড়ি পুড়ি যায়। তো ভাত রান্না করছি গতকালও, বেশি করে জল দিয়ে ভাত একেবারে অল্প তাপে 500 তাপমাত্রায় বা 100 তাপমাত্রায় কোনো রকমে ভাত যখন সিদ্ধ হয়েছে তখন পাতিলে মার সহ ঢুকাই মার গালি দিয়েছি। মোটামুটি 22 করে লইছি, আর বেশি সমস্যা নাই। ওয়ার্ড্রপের আলমারির কাপড় চোপড় সব গুছা গেছি। মাগো, লোকটা শুটকি কিসা কুচি, শুধু পেঁয়াজ রসুন কুচাই, লবণ মরিচ দিই, একেবারে শুটকিটারে মাখাই একসাথে বসাই দিছি সরিষার তেল দিয়ে, তাতেই এত স্বাদ। গরম গরম ভাতরে কি দারুণ লাগবে।
এখন ইলেকট্রিকের মিস্ত্রি আইব, ফ্যানগুলা লাগাই দিলে, টিভিটা লাগাই দিলে, তারপর সোফা আর ডাইনিং টেবিলটা জায়গায় বসাই দিব, বাস শেষ। বই বস্তায় বলি আবার কাটে নিছে না, ওই রুমে রাখতাম। আর তো কালকে রাত্রে 10টার সময় কয় মা লোটটা শুটকি রান্না করবে, পরে আবার কয় না আপনার কষ্ট হইব থাক। পরে চিন্তা করলাম না, ছেলেটা যখন খাইতে চাইছে সুন্দর করে রান্না করি। করলা ভাজা, পটল ভাজা দারুণ লাগে খেতে। গতকালও এমন সময় ভাত খাইছিলাম। যে বৃষ্টি হলো বাপরে বাপ, আজকেও খুব বৃষ্টি সকাল থেকে। কাঁচামরিচ আর পেঁয়াজ বাটি দিলেছি, দারুণ হয়েছে শুটকিটা। কক্সবাজারের এবারে শুটকি খুব দারুণ। পাবদা মাছ ঠিক দারুণ হয়েছে। ইন্ডাকশন ওভেনে রান্না করতে সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু ভাত রান্না করতে অসুবিধা। যদি ওরকম ভাত রান্নার পাত্র থাকতো তাহলে হতো। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, ইলেকট্রিক মিস্ত্রি আসলো, ফ্যানগুলো ঝুলাবে। সারাদিন কত রকমের কাজ করেছি, মনেই ছিল না পাখাগুলো একটু ঘষে মেজে পরিষ্কার করে রাখতে। তো ওকে যখন বললাম যে বাবা আমি ডানাগুলো একটু ধুয়ে দেই, ও বলছে আন্টি কোনো সমস্যা নাই, আপনি আস্তে আস্তে একটা একটা করে ধুয়ে দেন, আমি মুছে মুছে লাগিয়ে নেব। তো ও বসে বসে ডানাগুলি লাগাচ্ছে আর আমি এদিকে ধুয়ে দিচ্ছি। সবগুলো ডানা খুব সুন্দর মতো ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফ্যানগুলো অনেক দিনের পুরানো, কিন্তু ভালো সার্ভিস দেয়, বাতাসও ঠান্ডা, এ কারণে এই ফ্যানগুলো পরিবর্তন করছি না। পার্থ সব সময় বলে মা ফ্যানগুলো পরিবর্তন করুন, কিন্তু ওর বাবা বলে না, এই ফ্যান আমি পরিবর্তন করব না। এখন যত রকমের ফ্যানই বের হোক, তবে আমাদের ফ্যানের মতো ঠান্ডা বাতাস কোনো ফ্যানই লাগে না। আমাদের বাসায় যত আত্মীয় স্বজন আসে সবাই বলে ফ্যানের বাতাস খুব ঠান্ডা, গরমের দিনে খুব ঠান্ডা বাতাস দেয়। এ কারণে ফ্যানগুলি উনি পরিবর্তন করতে চান না। এই ফ্যানগুলোর বয়স ৪৫ থেকে ৫০ বছর হবে, দুইটা ফ্যানের বয়স, আর দুইটার বয়সও প্রায় ৩০ বছর হয়ে গেছে। আর একটু এদিকে ও ঘুরাই ওই বাতাসে লাগে। ওজন কারে কয়? ও তো প্রথমে আমার তো বলতেছে এই ফ্যানের যে ওজন ও দুজনের একটু ধরন লাগবে নি গো? না যাক, আমগো সব বাড়ার লগে হ্যাঁ ভাড়ার লগে ভালো লাগে, ও তাই তো আরো ভালো। হ্যাঙ্গারের লাগে কোনো
কালকে দেখছিলাম পার্থ ইয়ে করে যে ঠিক আছে নিচের দিকে না এমনি গেছে না নিচের দিকে এমনি থাকে মনে হয় একটু এরকমই থাকে মনে হয় আগেও এরকমই ছিল একেবারে সোজাসুজি ছিল না মনে আসিল হ্যাঁ না না ইয়ার নিচে ইয়ে বাইরে যার গই বুঝতে পেরেছে হ্যাঁ বাইরে চলে গেছে আরেকটু নিচে নামো আরেকটু নিচে নামবো আরেকটু নামবো এবার এবার যাবো হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে যায় না একটু চাপ দিয়ে করো হ্যাঁ 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 ঢুকছে হ্যাঁ ঢুকছি ওটা আজ এই পর্যন্তই থাক আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে